by election jesik sampai pharik tongbar asung tumfaruk sabuno candidate renai sabo batanai CPIM Congress TIPRA Motha BJP joto phasingtino tumphajak tabo obrumjak rum kok kasai tongo sabuno candidate reno sumu asai tongo abni bisingo Tripura Bamfront Committee ni luaji mungbai paskangni by election no candidate nimung Saklaikha asuk simia o candidate nimung Saklaikha krei nangkung mane kok tumathmane kuthumung khlake CPIM nainedi tinimang puliwo নাম বলছি 20 বক্সনগর মিনাজ হোসেন মিজান MIZAN মিজান মনোনয়ন পত্রটা কবে আপনারা দাখিল করবেন? 16 আরেকটা নাম হচ্ছে কৌশিক চন্দ্র। সাংবাদিক বন্ধুগণ, যদিও এটা উপনির্বাচন ভোটার শুধু যে দুটি বিধানসভা ক্ষেত্রের ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, সেই দুটি নির্বাচনী ক্ষেত্রের নির্বাচক মণ্ডলী, কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে সারা দেশে আমাদের সংবিধান বাঁচানোর জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য একটা অভূতপূর্ব একটা রাজনৈতিক প্রয়াস চলছে, যার মধ্যে শুধু রাজনৈতিক দলগুলো না, তাদের নেতৃত্ব না, এই প্রয়াসে গোটা দেশ ক্রমশ আমাদের দেশের বর্তমান স্বৈরাচারী একনায়কতন্ত্রী সংবিধান বিরোধী যে সরকার, তার বিরুদ্ধে সেখানে আওয়াজ তুলতে শুরু করেছে এবং তার বাহ্যিক প্রস্তুতি ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করছেন। তারই এই যে হাওয়া বা ঢেউ, তার প্রভাব আমাদের ত্রিপুরাজ্যের মধ্যেও এটা অত্যন্ত প্রবলভাবে এই প্রভাবটা বইছে। আপনারা দেখেছেন এই নির্বাচন তারিখ ঘোষণার আগে থেকেই ভারতের নির্বাচন কমিশন আমাদের রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো, তার মধ্যে প্রমিনেন্ট শুধু আমরা বামপন্থীরা না, একদিকে কংগ্রেস আরেকদিকে ত্রিপুরা মথা, তারাও নিজেদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে বিগত নির্বাচনের যে ফলাফলের অভিজ্ঞতায় যে বিরোধীদের ভোট ভাগ হওয়ার কারণে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়েও ভারতীয় জনতা পার্টি সরকার গড়ার এই সুযোগটা তারা পেয়েছে। কিন্তু বিধায়কের সংখ্যায় ভোট ভাগাভাগির কারণে জিততে পেরে সরকার করলেও যত মানুষ দ্বারা তারা প্রত্যাখ্যাত হয়েছেন, এতে শাসক দলের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির অন্তত এ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি তো সেরকম রাজনৈতিক দল না। আমাদের দেশের এই সংবিধান নির্মাণে, আমাদের দেশের যে আজকের স্বাধীনতা, তার ফসল সুবিধা তারা ভোগ করছেন অমৃতকালের নামে। কিন্তু এই অমৃত আর উচ্চারণে এই দলের কোনো ভূমিকা নেই, ছিল না, কাজেই তাদের দায়বদ্ধতাও নেই। এখানে আমাদের বামফ্রন্টের আহ্বায়ক বলেছেন এই যে গত ৫-৬ মাসে এটা নিশ্চয়ই
আপনারা আরো বেশি করে উপলব্ধি করছেন, এটা আপনাদের পত্র পত্রিকা, বিভিন্ন চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন এই ত্রিপুরাজ্যে যে একটা ব্যাপকভাবে প্রায় যে একটা লুটের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। তার কারণ একটাই, সাংবিধানিক নির্দেশে তার নিয়মে সংখ্যালঘিষ্ঠ ভোট পেলেও তারা তো 7 মাস ক্ষমতায় থাকবে। আর আমরা যারা বিরোধী দল, এরকম কোনো বিরোধী দল নেই যে না তোমাদের আগে থেকে ছাড়তে হবে, এ কথা আমরা কখনো বলবো না, এটা আমাদের রীতিও নয়। সাংবিধানিক নিয়মে এসছে, তারা থাকবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে উচ্চ নেতৃত্ব থেকে একেবারে তৃণমূল স্তর অব্দি, যাদেরকে তারা বলেন কার্যকর্তা, দেবতুল্য, পৃষ্ঠা প্রমুখ, প্রাণনা প্রমুখ, মূর্ছা, একটা অভূতপূর্ব প্রতিযোগিতা কিভাবে তাড়াতাড়ি ধনী হবেন, অন্যায়ভাবে রেগার টাকা, ভাতার টাকা, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রেতে পয়সা নেওয়া, তারপরে কন্ট্রাক্টরদের সিন্ডিকেট তৈরি করে সেখানে কাজ আদায় করা, কমিশন নেওয়া, ঘর থেকে যারা বিভিন্ন কিস্তি পাচ্ছেন নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে তাদেরকে সেই টাকা থেকে তাদের ভাগ দিতে বাধ্য করা। এইভাবে যে ত্রিপুরার যে রেগার কাজ থেকে সেখানে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি বিধায়ক মহোদয় ক্যান্সার রোগীর টাকা এটাও ছাড়তে পারছেন না। অর্থাৎ যে এই যে সারা দেশে যে পরিবর্তন একটা হাওয়া বইছে, এরা উপলব্ধি করতে পারছে খুব ভালোভাবেই যে কটা দিন থাকবে নিশ্চয়তা নেই, কাজে তাড়াতাড়ি আগামী কটা দিন যে থাকবে এটা পয়সা করে বানিয়ে আখের গুছিয়ে নিজেদেরকে একটু শক্তভুক্ত দাঁড় করাবার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে তাদের যুবকদের মধ্যে। তারা জানে ভারতীয় জনতা পার্টির যারা এই যে তথাকথিত এই মোর্চা, যুব মোর্চার ইয়েরা, তারা ভালোই জানে, যতই চিৎকার করো যে এই সরকার এরা কোনো চাকরি দেবে না, অর্থাৎ তাদের ভবিষ্যৎ আরো এই ত্রিপুরার লাখো লাখো যুবকদের সাথে তাদেরও ভবিষ্যৎ অনিশ্চিত। কাজেই এইভাবেই যে ঘুর পথে অনিয়ম করে এই টাকা পয়সা বানাতে হবে, এরকম প্রতিযোগিতা শুরু হয়েছে। তো এই ঘটনা থেকে আমাদের রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা নিজস্ব, এটা মানে যদি কেউ নিজ থেকে নিজেদের অভিজ্ঞতায় যদি কেউ সমৃদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, তার চেয়ে উত্তম, তার চেয়ে নিখুঁত, তার চেয়ে সুদূর প্রসারী, এটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, যে কোনো ক্ষেত্রেতে প্রভাব বিস্তার মানে করতে পারে এরকম অন্য কোনো ঘটনা নেই। এ থেকেই এই নির্বাচন ঘোষণা হওয়ার পর আপনারা দেখেছেন গতকাল আমাদের সাথে আমরা বামফ্রন্টের তরফ থেকে CPIM এর 3 জন নেতৃত্ব আমরা ছিলাম, এবং সেখানে জাতীয় কংগ্রেসেরও 3 জন বরিষ্ঠ নেতা এবং ত্রিপুরা মথা দলেরও নেতা এবং ত্রিপুরা বিধানসভার মাননীয় বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা মহোদয়। আমরা প্রাথমিকভাবে এটা এই মিটিংটা এমনভাবে হয়েছে, কেউ কাউকে ডাকতে হয়নি, কেউ কাউকে ডাকতেও হয়নি, কেউ কাউকে বলতেও হয়নি। প্রায় স্বতঃস্ফূর্ত একটা তাগিদে এই রাজ্যের মানুষের যে উপলব্ধি, আকাঙ্ক্ষা এবং সারা দেশে যে প্রবাহ,
তার তাগিদে গতকাল আমাদের মধ্যে একটা বৈঠক হয়েছে কয়েক ঘন্টা, এবং সেখানে দ্ব্যর্থহীনভাবে সেখানে যারা উপস্থিত তারা বলেছেন যে না, ভারতীয় জনতা পার্টিকে কিছুতেই এই পার পাইয়ে দেওয়া যাবে না, বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য সমস্ত প্রকার উদ্যোগ গ্রহণ করতে হবে, এবং রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আজকের যে অরাজকতা এটাকে রোখার জন্য একসাথে চলতে হবে। তো সেই জায়গাতে স্বাভাবিকভাবেই যখন এরকম তিনটা দলে আলোচনা হয় এবং নির্বাচনকে সামনে রেখে এই কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে, কারা প্রার্থী দেবে আলোচনা হয়েছে। আমরা আমাদের পার্টির থেকে, বামফ্রন্টের তরফ থেকে আমরা বলেছি যে শুধুমাত্র গত বিধানসভা কেন্দ্রের ফলাফলের নিরিখে না, ধনপুর এবং বক্সনগর এই দুটা বিধানসভা কেন্দ্র এটা চিরাচরিতভাবে ট্র্যাডিশনালি বামফ্রন্টের তথা সিপিআইএম এর শক্ত ঘাঁটি। এখানে কমরেড সমর চৌধুরী, কমরেড মানিক সরকার লাগাতার বহু বছর জিতেছেন। এবছরও এই 23-এর ভোটেও ফলাফল আপনাদের সবার কাছে আছে। যদি সেখানে তৃতীয় প্রার্থী না থাকত তাহলে অনায়াসে এই প্রতিকূল পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি যে ধরনের পরিবেশ তৈরি করেছে, কালো টাকার খেলা খেলেছে, সব কেন্দ্রে না হলেও সেই বিধানসভা কেন্দ্রের কয়েকটা বুথে সেখানে এই ভোটেও এরা কারচুপি করেছে, জবরদস্তি করে আমাদের এই পুলিং এজেন্টদের ঢুকতে দেয়নি বা বের করে দিয়েছে, ভোটারদের আটকেছে। এরপরও মাত্র 1003 ভোটে জিততে পেরেছে, 3 ধার থেকে কিছু বেশি। আর তৃতীয় একটা পার্টি তারা পেয়েছেন 8600 ভোট। যদি এই তৃতীয় প্রার্থী না থাকতো, এই 8600 ভোট বাদ হলে যদি 50-50 করেও যদি বামফ্রন্ট এবং বিজেপির কাছে যেত, তাহলে অনায়াসেই আমাদের ক্যান্ডিডেট এই কৌশিক চন্দ্র 1000 ভোটে জিততে পারতেন। অর্থাৎ এখানেও যে এই ভোট ভাগাভাগির ফলে বিজেপির প্রার্থী জিতলেও আসলে অঙ্কে তাদের পরাজয় সেখানে ঘটেছে। বক্সনগরও তাই। শুধু 1988 সালে মাঝখানে আমরা একবার হেরেছি, তার আগে এবং তার পরে লাগাতার এই কেন্দ্রেও আমরা জিতে এসেছি এবং ভালো মার্জিনে, এবং এবারও প্রায় 5000 ভোটে আমরা জিতেছি। এবং আমাদের বিজয়ী প্রার্থী তিনি প্রয়াত হয়েছেন। স্বাভাবিকভাবেই ইংরেজিকে বলা হয় লেজিটিমেটলি এখানে যে দলের প্রার্থী ছিল, বিজয়ী ছিল, সেই দলে যে করবে, তা আমরা এই কথাগুলি সেখানে বলেছি। কাজে এদিক থেকে তারাও অন্য কথা বলেননি। তো আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে তারাও তাদের কথা বলেছেন, আপনাদের কাছে আলাদা আলাদা দেখেছি আছে পত্র পত্রিকাতে, বরঞ্চ আমরা কালকের পরে আমরা বলিনি। তারা দুইটা পার্টি বলেছেন। নতুন করে আবার এই দুটি ক্যান্ডিডেট যারা নির্বাচক মন্ডলী, তাদের কাছে যেমন আমাদের আপিল থাকবে, এবং কংগ্রেস এবং ত্রিপুরা মথার নেতৃত্বের কাছেও শুধু এই উপভোট না, আগামী দিনের এই যে দেশে গণতন্ত্র এটাকে পুনর্জীবিত করা, সংবিধান এটাকে যে অচল করার যে ভয়ানক চেষ্টা হচ্ছে, এটা রোখার জন্য সেখানে তারা তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছেন, এটা পরিস্থিতি যাই হোক এটা জারি থাকবে। আমরা এটা আশা করি, তাদের কাছেই আপিল করি যে আমরা তো 16 তারিখে আমাদের এই নমিনেশন পত্র আমরা দাখিল করব।
প্রচারে নামবো এবং তাদেরকেও রিকোয়েস্ট করব তাদের মতো করে তারাও গণতন্ত্রের স্বার্থে এ রাজ্যকে পুনরায় সেই সঠিকভাবে যাতে চলতে পারে সেই সারণীতে নিয়ে আসার জন্য এই নির্বাচনে তাদের সেই ইতিবাচক ভূমিকা থাকবে, এটা আমরা আশা করি। গতকালকে আপনারা কংগ্রেস এবং ত্রিপুরা মতার সঙ্গে আলোচনা করেছেন, মূলত যে বিষয়টা উঠে এসেছে আপনি যেটা বলেছেন যাতে বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, এটা একমাত্র সম্ভব যদি 1:1 হয়। আপনারা যেহেতু ভোট প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছেন, আপনারা কি মানে এটা আশা রাখছেন যে কংগ্রেস বা আমি বললামই তো কালকে এক্স্যাক্টলি আমি যে কথাটা বলেছি এই কথাটাই বলা হয়েছে এবং এটা বলার পর তারা আর কোনো ইয়ে হননি এবং সেই সভা থেকে বেরিয়ে তারা বলেছেন হ্যাঁ বিরোধী ভোট যাতে ভাগ না হয় এবং ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য আমরা সেরকম ইতিবাচক ভূমিকা পালন করব। কংগ্রেস দল নাকি ভোটসনা আশঙ্কা দাবি করেছিল আপনাদের প্রথম প্রাথমিকভাবে। আলোচনা তো অনেক কিছু হয়েছে, কিন্তু বললাম তো যে আলোচনার যে নির্যাস, আলোচনা নির্যাস হলো যে কারণ এই যে কোনো ভোটে প্রার্থী কোন পার্টি দেবে না দেবে তার একটা যুক্তিগ্রাহ্য বিষয় থাকে, তো এই বিষয়টা তুলে ধরা হয়েছিল তার কাছে, তখন তাদের তরফ থেকে আর কোনো বক্তব্য আসেনি এবং তারাও এক বাক্যে বলেছেন হ্যাঁ যে এই নির্বাচন আমাদের কাছে শুধু এটা সিপিএম এর লড়াই না, এটা গণতন্ত্রের লড়াই।